প্রিয় দর্শক, আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে এনটিভির পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর প্রতিটি সাবেক ও বর্তমান সদস্য ও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন বাংলাদেশের স্বাধীনতা ও দেশ গঠনে সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী একযোগে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। সেই থেকে দিবসটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি রাষ্ট্রের ৩টি উপাদান: নির্দিষ্ট ভূমি, একীভূত জনগণ ও সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের কথা যখনই আসে তখনই সর্বাগ্রে চলে আসে সশস্ত্র বাহিনীর নাম, কারণ তারাই প্রধানত রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকেন। এসব বিষয়ে আলোচনার জন্য আজ আমরা ৩ জন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন, আমার বাদিকে আছেন সেনা সদর দপ্তরের সাজোয়া পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান। এর পরে আমার বাদিকে পরে আছেন নৌবাহিনীর সদর দপ্তরের পার্সোনেল সার্ভিসেসের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়া, এবং আমার ডান দিকে আছেন বিমান বাহিনীর পক্ষে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ পরিদপ্তরে কর্মরত উইং কমান্ডার শামীম আরা নাসরিন। আপনাদের ৩ জনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই ব্রিগেডিয়ার মারুফ আপনার কাছে আসতে চাই যে আমি যেমনটি বলছিলাম যে ২১ নভেম্বর যেই পরিপ্রেক্ষিতে ৩ বাহিনী একযোগে আক্রমণ শুরু করলো বা অভিযান পরিচালনা শুরু করলেন, সেই জায়গাটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনি সেনাবাহিনীর পার্সপেক্টিভ থেকে বলতে পারেন। আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এখানে উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানটি দেখছেন, সবাই আমার সালাম গ্রহণ করবেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরু করতে চাই আমাদের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, এবং জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি রইল আমাদের রুহের মাগফিরাত কামনা করছি। অনেকের মনেই প্রশ্ন জাগে যে স্বাধীনতা যুদ্ধ তো শুরু হয়েছিল ২৫শে মার্চের কালো রাতের পরেই, ২৬শে মার্চ থেকেই, তাহলে ২১শে নভেম্বর কেন সশস্ত্র বাহিনী দিবস? এতদিন তাহলে কি হলো, আর এই দিনের তাৎপর্যই বা কী? আমি চেষ্টা করব একটু আলোকপাত করার জন্য। আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কালকে পর্যালোচনা করি তাহলে দেখবেন যে এটা ৩টা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি ছিল ইনিশিয়াল রেজিস্ট্যান্স বা প্রাথমিক প্রতিরোধ, এবং এটা ২৫শে মার্চের কালো রাতের পরেই ২৬শে মার্চ থেকে যে যেভাবে পারে সশস্ত্র বাহিনীর সদস্য থেকে শুরু করে তারা বিদ্রোহ করেছিল। এছাড়া আপামর জনতা যে যেখান থেকে পারে সেখান থেকে কিন্তু এই প্রতিরোধ শুরু হয়েছিল। সকলেই ছিল, সকল বাহিনী, শুধু বাহিনী নয়, আপামর জনতা সকলেই প্রতিরোধ করেছিল। এবং এই প্রতিরোধ চলার পরে এক পর্যায়ে কিন্তু শুরু হয় গেরিলা যুদ্ধ। আপনারা জানেন যে যখন ১৭ই এপ্রিল আমাদের সরকার গঠিত হলো এবং তারপরে জেনারেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে কমান্ডার ইন চিফ হিসেবে আমাদের দেশকে ১১টি সেক্টরে ভাগ করে এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছিল, যেখানে সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং আপামর জনতা একত্রিত হয়ে কিন্তু তারা বিভিন্ন সেক্টরে যুদ্ধ করছিল। এবং তৃতীয় যে পর্ব, এই দ্বিতীয় পর্বটা ছিল বেসিক্যালি গেরিলা যুদ্ধ পর্ব, এবং তৃতীয় পর্বে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে সম্মিলিতভাবে সেনা, নৌ এবং বিমান বাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধা সহ সম্মিলিতভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশকে মুক্ত করার জন্য যুদ্ধ শুরু হয়েছিল। এবং এখানে প্রচলিত এবং অপ্রচলিত যে যুদ্ধ, কনভেনশনাল, আনকনভেনশনাল, একত্রিত করে এই যুদ্ধটা পরিচালিত করা হয়েছিল। এই তৃতীয় যে পর্ব বললাম, এটা সূচনা হয়েছিল কিন্তু ২১শে নভেম্বর থেকে, এবং সেজন্যই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই ২১শে নভেম্বরের আরও কয়েকটি দিক আছে। এই ২১শে নভেম্বরেই মূলত এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাঠামোগতভাবে আত্মপ্রকাশ করেছিল। এবং আপনারা জানেন যে এস.কে এবং জেড ফোর্স নামে ৩টি ব্রিগেড, আর্টিলারি, ব্যাটারি, রকেট, এবং সেই একই সাথে যে যুদ্ধ কৌশল, সমন্বিত যুদ্ধ কৌশল, সেটার মাধ্যমেই কিন্তু এটা পরিচালিত হয়েছিল। এবং এই যে সাফল্য এসেছিল এই সমন্বিত আক্রমণের ফলে, সেটা কিন্তু আমাদের সকল স্তরের মুক্তিযোদ্ধাদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছিল। জি, ধন্যবাদ। আমি একটু আমার ডান দিকে উইং কমান্ডার শামীম আরা নাসরিন, আপনার কাছে আসতে চাই যে সেনাবাহিনীর ভূমিকা মেইনলি আসলে সাধারণ মানুষের কাছে যেটি হলে যে পদাতিক বাহিনীরটাই বেশি প্রতিফলিত হয়। সুতরাং সেই ক্ষেত্রে
যে তাদের ব্যক্তিগত সৈনিকদের ব্যক্তিগত যেই পারফরমেন্স আছে সেটি বেশি নজরে পড়ে, কিন্তু আপনাদের বিমান বাহিনী বা ক্যাপ্টেন কিবরিয়া আছেন নৌবাহিনী, আপনারা মূলত আপনাদের বিষয়গুলো একটু ইকুইপমেন্ট বেসড বেশি। তো সেই জায়গাটায় আপনাদের ভূমিকাটা কেমন ছিল, বা ওই সময় আপনারা কিভাবে অভিযানটা পরিচালনা করলেন, বা কিভাবে এই মুক্তিযুদ্ধে আপনারা নিজেদেরকে অন্তর্ভুক্ত করলেন, সেই জায়গাটা যদি একটু আলোকপাত করতেন সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, সশস্ত্র বাহিনী দিবসের অভিনন্দন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। শুরুতেই বলছি, বা মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন বাংলাদেশের তো কোনো স্বতন্ত্র বিমান ছিল না, এবং তখন পাকিস্তান বিমান বাহিনীতে যারা কর্মরত ছিল বিমান বাহিনীর সদস্যরা তখন দেশমাতৃকার টানে নিজেদের একটা নিশ্চিত ভবিষ্যৎকে উপেক্ষা করে চলে এসেছিল বাংলাদেশে এবং সম্মুখ যুদ্ধে অবতরণ করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের দিনগুলো যতই অতিবাহিত হতে থাকে ততই আমাদের একটা স্বতন্ত্র বিমান বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব হতে থাকে, এবং স্বাধীনতার সেই উত্তাল দিনগুলোতে আসলে আমাদের একটা স্বাধীনতার যে যুদ্ধের যে গতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের মানুষ তথা সশস্ত্র বাহিনীর সদস্যরা একটি সার্বভৌম বা স্বতন্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করছিল। এরই পরিপ্রেক্ষিতে আপনারা এটি ইতিহাসে অনেকবার বিবৃত হয়েছে, 3টি বিমান আপনারা জানেন হয়তো, অটার এবং ডেকোটা এবং একটি অ্যালোয়েড হেলিকপ্টারের সমন্বয়ে, এবং সামরিক এবং বেসামরিক বৈমানিক এবং কিছু সংখ্যক কারিগরি বিমান সেনা যারা পাকিস্তান বিমান বাহিনী থেকে চলে এসেছিল তাদের সমন্বয়ে ভারতের ডিমাপুরে এবং নাগাল্যান্ডে একটি জঙ্গলাকীর্ণ অপরিত্যক্ত যে রানওয়ে আছে সেটাতে ব্যাপক সংস্কার কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি উড্ডয়নযোগ্য করে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনী 1971 সালের 28 সেপ্টেম্বরে অ্যাকচুয়ালি ওনাদের যাত্রা শুরু করেন, এবং কিলো ফ্লাইট ডিসেম্বরের যতদূর আমরা জানি যে খুব দুর্ধর্ষ একটি অভিযান ছিল, এবং কিলো ফ্লাইট 23 ডিসেম্বর 1971 সালে প্রথমবারের মতো বাংলার আকাশসীমায় ভেদ করে, আপনারা জানেন যে তখন যে স্ট্র্যাটেজিক কিছু টার্গেটকে এইম করে অপারেশন পরিচালনা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের যে ইস্টার্ন রিফাইনারি এবং নারায়ণগঞ্জের একটি ডিপোতে, জ্বালানি সরবরাহ ডিপোতে সফলভাবে আক্রমণ পরিচালনা করেন, এবং তাতে চেইন অফ তাদের যে সাপ্লাই চেইন সেটাতে একটু বিঘ্ন ঘটাতে সক্ষম হয়েছে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই এটি একটি প্রযুক্তির দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকা অবস্থায় যেইভাবে পরিচালনা করা হয়েছে, নিশ্চয়ই এটি ওই সময়ে খুবই কাজে দিয়েছিল আমাদের অন্যান্য সারা বাংলাদেশের মানুষকে বা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে উৎসাহিত করতে। আমি একটু ক্যাপ্টেন কিবরিয়া আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ নৌবাহিনীর বিষয়টিও তো অনেকটা বিমান বাহিনীর মতোই একই রকম, যে আপনারা তো নৌযান ছাড়া বা এরকম যুদ্ধে যেই ধরনের ফ্রিগেট বা এরকম ব্যবহৃত হয়, যুদ্ধ জাহাজ ব্যবহৃত হয়, সেগুলো ছাড়া আসলে আপনাদের অভিযান পরিচালনা করাটা মুশকিল। সেই জায়গাটায় বাংলাদেশের তো ডেফিনেটলি ওই সময়ে একটু শর্টকামিংস ছিল, কারণ বেশিরভাগই তো পাকিস্তানি বাহিনী নিয়মতান্ত্রিকভাবে যেই বাহিনী ছিল তারাই ব্যবহার করতো। তো আপনারা আসলে এটা কিভাবে নিজেদেরকে ওই জায়গাটায় নিয়ে গিয়েছিলেন, অভিযানে অন্তর্ভুক্ত করেছিলেন? আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি সবার মতোই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে দেশবাসীকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তৎকালীন বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে নৌবাহিনী খুব বেশি প্রতিষ্ঠিত বা খুব বেশি ইকুইপড ছিল না। তবে কিছু বাঙালি অফিসার এবং নাবিক ছিলেন তৎকালীন নৌবাহিনীতে, পাকিস্তান নৌবাহিনীতে, যারা পাকিস্তান ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে প্রশিক্ষণরত ছিলেন। আপনার মনে পড়ে, যদি আমরা অপারেশন জ্যাকপটের কথা বলি, যেটা একটু আগে ব্রিগেডিয়ার মারুফ বললেন যে কনভেনশনাল এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ারের যে কম্বিনেশনটা ছিল 21শে নভেম্বর এবং তার পরবর্তীতে এর আগেও, তো আপনি যদি খেয়াল করেন অনেকগুলো গৌরবোজ্জ্বল অপারেশন ছিল, তার মধ্যে অপারেশন জ্যাকপট যেটা সবচেয়ে বেশি পরিচিত বাংলাদেশের জনগণের কাছেও, এটাই ছিল আনকনভেনশনাল ওয়ারফেয়ারের একটা বড় বিষয়, যেখানে বিদেশ থেকে পালিয়ে আসা আমাদের যেই দেশপ্রেমিক নৌ সদস্যরা ছিলেন,
ফ্রান্সে এবং অন্যান্য দেশে তারা পালিয়ে এসে প্রশিক্ষণ গ্রহণ করলেন এবং খুবই আনইকুইপড একটা অবস্থা থেকে শুধুমাত্র ফিন্স এবং মাস্ক ব্যবহার করলেন। আর তৎকালীন যা আমাদের আশেপাশে প্রাপ্য ছিল লিম্পেড মাইন, এটা ব্যবহার করলেন। সবচেয়ে বড় ইকুইপমেন্ট ছিল আমাদের তখন দৃশ্যপ্রেম, এই ইকুইপমেন্টটা ব্যবহার করলেন। আর কিছু অল্প সময়ের প্রশিক্ষণের উপর ভিত্তি করে সবচেয়ে বড় আন্তর্জাতিক মিডিয়ার একটা অ্যাট্রাকশন ড্র করলেন ওই যুদ্ধের সময়, যেটা আমাদের তখন খুব প্রয়োজন ছিল স্ট্র্যাটেজিক্যালি। তো আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম পোর্ট, তৎকালীন চালনা, বর্তমানে যেটা মংলা পোর্ট, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এসব পোর্টের মাধ্যমে জাহাজে করে রসদ আসতো তৎকালীন পাকিস্তানি বাহিনীর জন্য। যেই রসদটা যুদ্ধ পরিচালনা কন্টিনিউশনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেখানে অস্ত্র, গোলা বারুদ সহ অন্যান্য রসদ ছিল, যেটা পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনীরও কাজে লাগতো তৎকালীন অপারেশনগুলোতে। আমাদের এই অপারেশন জ্যাকপটের মাধ্যমে আমরা সেই অগাস্ট থেকে শুরু করে অনেকগুলো জাহাজ, প্রায় 26টি জাহাজ প্রথম দিনেই আমরা ধ্বংস করে দিই এবং জাহাজ বোঝাই যত রসদ ছিল সেগুলো ধ্বংস হয়ে যায়। তো যুদ্ধ পরিচালনা কন্টিনিউ করার জন্য যেই রসদ প্রয়োজন সেটা ইমিডিয়েটলি কাট অফ হয়ে যায় এবং এটার একটা খুব কুইক একটা রেজাল্ট আমরা পেয়েছি 1971 সালের বিজয় অর্জনের জন্য। ধন্যবাদ। আমরা একটু বর্তমানে ফিরে আসতে চাই। ব্রিগেডিয়ার মারুফ, সশস্ত্র বাহিনী দিবস আমরা যে পালন করি বাংলাদেশে প্রতি বছর, তো মূল ফোকাসটা কি থাকে আসলে, যে এটা পালন করার মাধ্যমে আসলে কি মেসেজটা দিতে চান আপনারা? আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাকে। কেন আমরা প্রতি বছর এটা পালন করছি, কি মেসেজ আমরা সবাইকে দিতে চাই? আমি প্রথমে বলেছি যে এই দিনটি ছিল আমাদের এই সশস্ত্র বাহিনীর আত্মপ্রকাশ এবং এই সশস্ত্র বাহিনীর যে অবদান স্বাধীনতা যুদ্ধে সাধারণ জনতার এবং আমাদের মুক্তিযোদ্ধাদের অবদানের সাথে সাথে সশস্ত্র বাহিনীর অবদানটাকে সবার মাঝে প্রচার করার জন্যই এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যই যেভাবে আমরা প্রতি বছর এটা আমরা আবার উজ্জীবিত করতে চাই সবাইকে, একই সাথে আমাদের নতুন প্রজন্মকেও জানাতে চাই আমাদের ইতিহাস, যার মাধ্যমে তারাও উজ্জীবিত হবে দেশপ্রেমের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে। এই দিনটি উদযাপনের মাধ্যমে আবার স্মরণ করিয়ে দেওয়া সবাইকে আমাদের সেই দিনগুলি যেখানে আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন দান করে গেছেন আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। ক্যাপ্টেন কিবরিয়া, আমি আবারও আপনার কাছে আসতে চাই যে নৌবাহিনীর আরও ইকুইপড, আরও আধুনিক করার জন্য বর্তমানে আপনাদের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করছেন যদি একটু জানাতে পারেন। এই আধুনিকায়ন একটা চলমান প্রক্রিয়া। আমরা গত 54 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর এই পথযাত্রায় আমরা বিভিন্ন সময়ই আধুনিকায়ন করে গেছি। সাম্প্রতিককালে আপনারা জানেন যে ত্রিমাত্রিক নৌবাহিনীর একটা কথা প্রচলিত আছে, যার মাধ্যমে আমরা বোঝাই সমুদ্রের যুদ্ধ শুধু সমুদ্রপৃষ্ঠে সীমাবদ্ধ নয়, সমুদ্রের উপরে যে আকাশসীমা রয়েছে ওখানে, প্লাস সমুদ্রের তলদেশে রয়েছে। এই তিনটা ডাইমেনশনকে একত্রে ব্যবহার করতে হয় এবং তিনটা ডাইমেনশন নিয়ে আমরা যখন সমুদ্রে থাকি, তিনটা ডাইমেনশন নিয়েই কনসার্ন থাকতে হয়। ওখানে থ্রেট থাকবে, ওখানে অপোনেন্ট থাকবে, ফ্রেন্ড থাকবে। এই সব কিছুর চিন্তা মাথায় রেখেই একটা নৌবাহিনী তার যুদ্ধ পরিচালনা করে থাকে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক নৌবাহিনীর কথা বলে আসছি এবং সেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ নৌবাহিনী এখন সেই পর্যায়ে পৌঁছেছে। তবে এখানেই আমাদের আধুনিকায়ন থেমে নাই। আপনি জেনে খুশি হবেন, সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটি ভিশন 2040 অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর 2040 সালে কোন পথে এগোবে তার একটি দিক নির্দেশনা নৌবাহিনী প্রকাশ করেছে। এটা বর্তমান নৌবাহিনী প্রধানের একটি তার চিন্তাধারা থেকে কিভাবে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে যাবে তার একটি গাইডলাইন রেখেছে। সেখানেই আমাদের উন্নয়নের বা আগামী অগ্রগতিগুলো নির্ধারিত করা রয়েছে। আমরা তিনটা বিষয়কে ফোকাস করে এই আধুনিকায়নের কথা চিন্তা করছি। আমাদের নৌবাহিনীর যে কার্যক্রম, এটা মোটামুটি 3টা পি দ্বারা নির্ধারিত বা নির্দেশ করা যায়। যেমন প্রথম পি প্রোটেক্ট, অর্থাৎ প্রোটেকশন অফ সভরেন্টি, অর্থাৎ আমাদের সার্বভৌমত্ব রক্ষার কাজ, যেটা মোস্টলি মিলিটারি অপারেশন। সেকেন্ড হচ্ছে প্রিজার্ভ, অর্থাৎ আমাদের প্রিজার্ভ ম্যারিটাইম ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের সামুদ্রিক বা ম্যারিটাইম যে ইন্টারেস্ট আছে এগুলোকে প্রিজার্ভ করার জন্য আমরা পিস টাইম অপারেশনে মোস্টলি এই কাজগুলো করে থাকি। আরেকটি পি হচ্ছে প্রমোট পিস, যেটা আমরা আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরে
শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন বজায় রাখার কাজে ব্যবহার করি। এই 3টা গ্রুপে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছি। এই 3টা গ্রুপেই আমাদের কিছু উন্নয়নের সুযোগ রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে। সেখানে নৌপ্রধানের 5টি গোল আমরা নির্ধারিত করে দিয়েছেন মাননীয় নৌবাহিনী প্রধান। একটি হচ্ছে আমাদের যেই যুদ্ধের যে সক্ষমতা, অপারেশনাল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট, এটা একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের যে সাপোর্ট স্ট্রাকচার, অর্থাৎ মেইনটেনেন্স এবং লজিস্টিক্সের ইনফ্রাস্ট্রাকচার যেটা থাকবে এটা কিভাবে প্রোগ্রেস করবে তার একটা দিক নির্দেশনা রয়েছে। এছাড়া আমাদের যারা আমাদের দেশ গঠনে বাংলাদেশ নৌবাহিনীর কী ভূমিকা হবে সেটার একটা স্পেসিফিক নির্দেশনা আছে। অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী শুধু যুদ্ধের সময়ের জন্য প্রস্তুত হবে না, শান্তিকালে কিভাবে দেশের এবং দেশের অর্থনীতির সাথে সরাসরি কিভাবে সম্পৃক্ত থাকবে সেই নির্দেশক, সেই সাথে দেশের জনগণের সবসময় পিপলস সাপোর্টের জন্য কিভাবে দেশের উন্নয়নে কাজে লাগবে সেটার একটা বিশদ দিক নির্দেশনা রয়েছে। জি, ধন্যবাদ। উইং কমান্ডার শামীম আরা নাসরিন, আপনার কাছে, আপনি তো সশস্ত্র বাহিনী বিভাগে প্রশিক্ষণ পরিদপ্তরে কর্মরত আছেন, তো সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম আসলে ডেফিনেটলি যে কোনো ধরনের, শুধুমাত্র সশস্ত্র বাহিনী না, যে কোনো প্রফেশনেই প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন নতুন আইডিয়া আসে, নতুন নতুন প্রযুক্তি আসবে, সেটির সাথে নিজেদেরকে কোঅপ করার জন্য তো প্রশিক্ষণ খুবই জরুরি। তো সেটি সশস্ত্র বাহিনীর বেলায় আরও বেশি প্রযোজ্য, কারণ যেভাবে সারা ওয়ার্ল্ডে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, থ্রেটের ডাইমেনশন বাড়ছে, সব কিছু মিলিয়ে আপনারা সেই জায়গাটায় কিভাবে সমন্বয় করেন বা কিভাবে গোল সেট করেন যে আমার প্রশিক্ষণগুলো এখন কি করব, 5 বছর পরে কি করব, 10 বছর পরে কি করব, সেই জায়গাটায় আমাদের যদি একটু জানান। এটা কি সশস্ত্র বাহিনীর প্রেক্ষাপটে বা বিমান বাহিনীর প্রেক্ষাপট থেকে? সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত আছেন, আপনি 3 বাহিনী পার্সপেক্টিভেই বলতে পারেন, সমস্যা নেই। আমরা যখন বাহিনী প্রশিক্ষণ নিয়ে কাজ করি তখন মূলত আমরা বাহিনীগুলো থেকে তাদের প্রশিক্ষণের রিকোয়ারমেন্ট একটা ফিনান্সিয়াল ইয়ারে কি হতে পারে সেগুলো সম্পর্কে প্রথমে জানতে চাই। কারণ বাহিনী বাহিনীগুলোই সবচেয়ে ভালোভাবে বলতে পারে যে তাদের এখন যে ফোর্সেস গোল আছে বা বাহিনী এখন যেদিকে যেসব প্রযুক্তিগত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেগুলোর সাথে সম্পৃক্ত কী কী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করছে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা দেশে বা বিদেশের প্রশিক্ষণের যে সুযোগগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে, এবং সেগুলো বাহিনীর সাথে সমন্বয় করে মূলত আমরা সেই প্রশিক্ষণটা কার্যকরভাবে পালনের ক্ষেত্রটা তৈরি করি, এবং সেটা যেন আমাদের বাহিনীর জন্য ফ্রুটফুল হচ্ছে সেটারও একটা ফিডব্যাক আমরা সশস্ত্র বাহিনী বিভাগে নেওয়ার চেষ্টা করি, সো দ্যাট আমরা এটার কার্যকারিতা যদি আমাদের জন্য প্রযোজ্য হয় সেক্ষেত্রে আমরা এটা আরও চলমান অন্য দেশের সাথে ওটা সমন্বয় করে আরও প্রশিক্ষণটা কার্যকরভাবে চলমান রাখার ব্যবস্থা করতে পারি। আর বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর বাহিনী, সেখানে প্রযুক্তির উন্নয়ন আধুনিকায়নের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আসলে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেটার কোনো অল্টারনেটিভও নেই আসলে। এবং বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব সক্ষমতা থেকেও আমাদের ইন্টারনাল প্রশিক্ষণগুলো পরিচালনা করে থাকে, বৈদেশিক সাহায্য নিয়েও আমরা কিছু প্রশিক্ষণ পরিচালনায় অংশগ্রহণ করে থাকি। এছাড়াও আমরা বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করে সেগুলো আবার এই নলেজটা আমাদের মধ্যে ডিসিমিনেট করেও আমরা সে প্রশিক্ষণের জ্ঞানটা নিজেদের মধ্যে প্রচারের ব্যবস্থা করে থাকি। জি, ধন্যবাদ। সেনাবাহিনী তো এখন গত 1.5 বছর ধরে ইনএইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় একদম মাঠ পর্যায়ে আছে, তো সেই জায়গাটায় আপনারা কি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা বা কেমন করছেন যদি ওটা থেকে একটু মূল্যায়ন করতে পারেন, বা এর বাইরেও তো কিছু কার্যক্রম আপনারা গভর্নমেন্টের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য কাজেও নিয়োজিত আছেন, সব কিছু মিলিয়ে আপনাদের এইসব কাজে আপনারা কেমন করছেন এবং কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা সেটা যদি বলতেন। বস্তুত সেনাবাহিনীর মূল কাজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে রক্ষা রাখা, এবং এর জন্য সর্বদা প্রশিক্ষণ এবং নিজেকে প্রস্তুত রাখা, বাহিনীকে প্রস্তুত রাখাই কিন্তু মূল লক্ষ্য। আপনি জানেন বর্তমানে সেনাবাহিনী যে কাজে ব্যস্ত আছে, অর্থাৎ
আমরা নিয়োজিত আছি। যদিও এটা আমাদের মূল কাজ নয়, কিন্তু এটিও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষা করা। এবং যে পরিস্থিতি উদ্ভূত হয়েছিল জুলাই অভ্যুত্থানের পরে, সেই সময় থেকে সেনাবাহিনী দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষের পাশে থাকার জন্য এবং সহায়তা করার জন্য। আপনি জানেন যে আমাদের সেনাবাহিনী কিন্তু জনগণের সেনাবাহিনী, এবং এটি আবির্ভাব হয়েছিল, এটি শুরু হয়েছিল কিন্তু একটি জনযুদ্ধের মাধ্যমে। সো সবসময় আপনি যদি দেখেন ইতিহাসে, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল। কোনো বিপর্যয়ের কথা বলেন অথবা জাতির যে কোনো ক্রান্তি লগ্নে সবসময় ছিল। সো সেভাবে এবারও আমরা আছি। এবং আপনি জানেন যে দিন রাত 24 ঘন্টা দেশ যখন চলছে, আমাদের সদস্যরা কিন্তু রাত দিন সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। চ্যালেঞ্জ অবশ্যই আছে, যেমন একই সাথে কিন্তু আমরা আমাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে হচ্ছে। আজকে পর্যন্ত যদি আমি বলি 289টি ক্যাম্পে 34,000-এর উপরে আমাদের সেনা সদস্যরা মোতায়েন রয়েছে সারা দেশে। এখন একই সাথে আমাদের কিন্তু প্রশিক্ষণও জারি রাখতে হচ্ছে, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। সো সমন্বয়ের জায়গাটায় এখানে আমরা একটু চ্যালেঞ্জ ফেস করছি, কারণ যেহেতু আমাদের মোতায়েন থেকে একদিকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে, আবার আরেকদিকে নিজেদের সক্ষমতাগুলোকে মানে ভালোভাবে ধার দিয়ে নিতে হচ্ছে, যদি কখনো প্রয়োজন হয় যেন আমরা ব্যবহার করতে পারি সেই জন্য। আবার একই সাথে বলবো, আমরা কিন্তু শুধু এই দিকটাই নেই, সেনাবাহিনী কিন্তু আবার দেশের এবং জাতির উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ডেও কিন্তু আমরা সম্পৃক্ত আছে। আপনি জানেন যে পদ্মা ব্রিজ, পদ্মা রেলওয়ে ব্রিজ থেকে শুরু করে 300 ফিট বা যে কুড়িল বিশ্বরোড যে কাঠামোগত জিনিসগুলো তৈরি করা হয়েছে, ঢাকা ময়মনসিংহ 4 লেন আছে। তারপরে আপনার যদি আপনি খেয়াল করে দেখেন, এই ধরনের কাঠামোগত যে জিনিসগুলো আছে অনেক জায়গায়, বড় প্রকল্পগুলো কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনেকগুলোই হচ্ছে, এবং যেখানে আমরা আমাদের অবদান রাখতে পারছি। সো সামগ্রিকভাবে যদি আপনি দেখেন, শুধু এখানেই নয়, দুর্যোগ মোকাবেলায় আমরা শুধু দেশের ভিতরেই নয়, 2024 সালের যে বন্যা হলো সেটা মানুষের পাশে সেনাবাহিনী ছিল, এবং প্রায় 3 লক্ষ মানুষকে প্রায় 7 লক্ষ খাবারের প্যাকেট দেয়া সহ বিশুদ্ধ খাবার, পানি, আশ্রয়, উদ্ধার সব কাজে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিল সেনাবাহিনী। এবং দেশের গণ্ডি পেরিয়েও একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই, এই কাজগুলোতে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীও একেবারেই আপনাদের মতো জনগণের কাতারে এসে তাদেরকে সহায়তা করেন। প্রকৃতপক্ষে যে কোনো দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সব সময় কিন্তু দেশের পাশে আছে এবং নিরলসভাবে, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। এখানে শুধু আমি বলবো যে দেশের গণ্ডি পেরিয়ে আপনি যদি দেখেন যে সমস্ত দুর্যোগ হয়েছে, যেমন আমাদের মিয়ানমারের দুর্যোগ হলো, নেপাল, তুরস্ক, সিরিয়া, এই সমস্ত জায়গায়ও কিন্তু আমরা সে সমস্ত দেশের পাশে দাঁড়িয়েছি এর সময়। তো সামগ্রিকভাবে সেনাবাহিনী সবসময় দেশের জন্য এবং দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে। জি, ধন্যবাদ। ক্যাপ্টেন কিবরিয়া, আপনার কাছে আসতে চাই যে আপনি একটু আগে আপনার আলোচনায় বলেছিলেন 3টা পি এর কথা বলেছিলেন। দ্বিতীয় পি ছিল প্রিজার্ভ। আপনাদের যুদ্ধ পরিস্থিতির বাইরেও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর একটি বড় দায়িত্ব চলে এসছে আসলে আমাদের মেরিটাইম যে আমাদের এলাকা আছে সেখানকার, তারপর আমার বিশেষ অর্থনৈতিক যে অঞ্চলটি আছে, তো সেই এলাকার নিরাপত্তা বিধান এবং সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আপনাদের ভূমিকা আছে। তো এই জায়গাটায় আপনি যদি আমাদেরকে জানাতে পারেন যে আপনারা এখন কি করছেন এই এলাকাটাতে। আচ্ছা, ধন্যবাদ। আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, এই প্রিজার্ভ, যেমন মেরিটাইম ইন্টারেস্ট প্রিজার্ভেশনের কথা বলা হচ্ছে। মেরিটাইম ইন্টারেস্ট বলতে আমরা সমুদ্র এলাকায় যত রকমের ইন্টারেস্ট আছে, আমরা প্রথম চিন্তা করি সিকিউরিটি ইন্টারেস্ট। সেটা আমাদের 24/7 প্রতিদিনই বাংলাদেশ নৌবাহিনীর অন্তত 4 থেকে 5টা জাহাজ সমুদ্রে বিচরণ করছে। 24 ঘন্টায় আপনি তাদেরকে সমুদ্রে পাবেন। এছাড়াও জাহাজের পাশাপাশি এয়ারক্রাফট এবং হেলিকপ্টার সময় অনুযায়ী টহল দিয়ে জাহাজগুলোকে সহায়তা করে যাচ্ছে। আমাদের এখানে প্রথম কাজটা হয় সমুদ্রের নিরাপত্তা বিধান করা, যেখানে আমাদের সব সময়, যেহেতু আমাদের আমদানি নির্ভর এবং রপ্তানি নির্ভর অর্থনীতি, এই আমদানি রপ্তানিকে নির্বিঘ্ন রাখার জন্য বাংলাদেশ নৌবাহিনী 24 ঘন্টাই কার্য করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
বহির্নোঙর থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত যত আমদানি রপ্তানির জাহাজ আসা যাওয়া করে তাদের নিরাপত্তা বিধান একটা প্রাথমিক দায়িত্ব। সেই সাথে আমাদের যেই মৎস্যজীবীরা সমুদ্রে বিচরণ করছেন তাদের নিরাপত্তা এবং তাদের পজিটিভ একটা পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় আমরা এটা চালিয়ে যাচ্ছি। সেই সাথে আপনি ভালোই পয়েন্ট আউট করেছেন যে আমাদের ব্লু ইকোনমি সেক্টরে যেই কাজগুলো হচ্ছে, সমুদ্রের যে আমাদের অয়েল রিগ রয়েছে, সাঙ্গু গ্যাস ফিল্ড রয়েছে, এটা নিরাপত্তা আমরা সার্বক্ষণিকভাবে দিয়ে যাচ্ছি। সাম্প্রতিককালে আমাদের মহেশখালী, মাতারবাড়ি, চট্টগ্রাম এবং আমাদের বে টার্মিনাল তৈরি হচ্ছে। আমাদের আপনি আগে দেখবেন যে আমাদের পোর্ট লিমিট ছিল কুতুবদিয়ার কাছাকাছি পর্যন্ত, এখন কক্সবাজার পেরিয়ে গেছে আমাদের পোর্ট লিমিট। ফলে এই এলাকাগুলোতে আপনি সমুদ্রে গেলে দেখবেন আগে আউটার অ্যাঙ্করেজের একটু কাছাকাছি সবগুলো জাহাজ নোঙর করা থাকতো যারা চট্টগ্রাম বন্দরে আসবে যাবে, কিন্তু এখন আপনি কক্সবাজার সহ কক্সবাজার উপকূল পেরিয়ে গেলেও দেখবেন জাহাজ রয়েছে। এলএনজি টার্মিনালের জন্য রয়েছে কিছু, মহেশখালী মাতারবাড়ির জন্য রয়েছে। ফলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনী, আপনি মিডার যদি দেখেন, মিডায় একজন নৌবাহিনীর কমোডোর রয়েছেন যিনি ওখানে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আমরা এই সমুদ্র সাইড থেকে যে ধরনের সিকিউরিটি প্রদান করা দরকার এই মেগা প্রজেক্টগুলো সাকসেসফুল হওয়ার জন্য, সেটা বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ডের সহায়তা সবসময় করে যাচ্ছে। এছাড়াও আপনি জানেন যে আমাদের সেন্ট মার্টিনস এলাকায় যেই আমরা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার ন্যাশনালসের এন্ট্রি যাতে আমরা প্রিভেন্ট করতে পারি সেজন্য আমরা একটি অপারেশন পরিচালনা করে থাকি, এটাও সার্বক্ষণিকভাবে চলমান। সমুদ্রে যদি যে কোনো সময় একটি দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়, আপনি জানেন যে আমাদের উত্তাল সমুদ্র, বাংলাদেশের এলাকায় প্রায় বছরে 9 মাস সমুদ্র উত্তাল থাকে, শুধুমাত্র শীতকালে 2 থেকে 3 মাস সমুদ্রটা স্বাভাবিক থাকে। ফলে আমরা প্রতিনিয়তই আমরা আমাদের জেলে এবং সমুদ্র যারা ম্যারিটাইম অ্যাক্টিভিটিতে জড়িত আছে তাদের সিকিউরিটি সবসময়ই আমরা নজরদারিতে রাখতে হয়। সাম্প্রতিক ফলে আপনি খেয়াল করেছেন হয়তো 13 জন নাবিককে উদ্ধার করেছেন আমাদের নৌবাহিনীর একটি জাহাজ। এভাবে প্রতিনিয়তই আমরা সরাসরি দেশের অর্থনীতিতে, আপনি যদি বলেন যে আমি কি নিয়ে সবচেয়ে বেশি গর্ববোধ করি বাংলাদেশ নৌবাহিনীতে জয়েন করে, এটি আমার সবচেয়ে বড় গর্বের বিষয় যে আমরা প্রতিদিন সরাসরি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারছি। জি, ধন্যবাদ। আমি উইং কমান্ডার শামীমা নাসরিন আপনার কাছে আসতে চাই যে তার আগে আমি একটু যোগ করি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা। আমি একবার জাতিসংঘ সদর দপ্তরে গিয়েছিলাম, সেখানে গিয়ে হঠাৎ করে আমার একটা চোখ আটকে গিয়েছিল যে পরিচিত লাগছে ফেসটি, একটি ছবি টাঙানো ছিল। পরে দেখলাম যে সেটি বাংলাদেশ বিমান বাহিনীর এক পাইলটের ছবি, নারী পাইলট। তো সেখানে খুব প্রমিনেন্টলি সেটি হ্যাং করানো ছিল। তো আমি এই জন্যই এটি বললাম যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তির সময়টা আসলে খুব বেশি দিনের নয়। তো যখন থেকেই শুরু হয়েছে এরপর থেকে আসলে নারীরা কেমন করছেন সশস্ত্র বাহিনীতে? ধন্যবাদ। আপনি জানেন হয়তো বাংলাদেশ বিমান বাহিনীতে 2000 সালে প্রথমবারের মতো নিয়মিতভাবে নারী কর্মকর্তাদের এনরোলমেন্ট শুরু হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যেসব ব্রাঞ্চ আছে সেগুলো সবগুলো ছাড়াও 2014 সালে নারী বৈমানিক হিসেবে বাংলাদেশের বিমান বাহিনীতে নারী কর্মকর্তাদের যাত্রা শুরু হয়েছে। এবং আপনি যেটা বলেছেন 2017 সালে বাংলাদেশ বিমান বাহিনী থেকে 2 জন নারী বৈমানিক ইউএনের ইতিহাসে এটি সর্বপ্রথম যে কমব্যাট পাইলট হিসেবে ইউএন মিশনে যোগদান করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। এবং ইউএনও ওটা অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেটাকে অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। আর বাংলাদেশে বিমান বাহিনীতে নারী কর্মকর্তারা বিভিন্ন ব্রাঞ্চে অন্যদের সাথে সমান তালে নিজেদের দক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রেখে তাদের অবদান অক্ষুণ্ণ রেখেছে এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনীর নারী সদস্যরা এখন নিজেদের বাহিনীর অভ্যন্তরে ছাড়াও বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থাগুলোতে, যেমন এএফডিতে, আইএসএসবি বলেন, বিওপি, এমআইএসটি, তারপরে র্যাব, ডিজিএফআই, এগুলোতে কার্যকরভাবে তাদের ভূমিকা পালন করছে
এছাড়াও নারীর সম্পৃক্তায়নকে আরও সমুন্নত করার জন্য 2020 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী সেনা নারী সেনা বিমান সেনা হিসাবে যোগদান করেছে এবং তারা অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে অন্যদের সাথে সকল চ্যালেঞ্জ একইভাবে মানে চ্যালেঞ্জ মুখোমুখি হয়েই নিজেদের দায়িত্ব এবং পেশাদারিত্বর পরিচয় রাখছে। ধন্যবাদ। ব্রিগেডিয়ার মারুফ, আপনার কাছে আসতে চাই। আমার হাতে সময় একদম কম, আমরা শেষ দিকে চলে এসেছি। আমি একটু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দিকে যেতে চাই। তো আমরা তো এটি বাংলাদেশের জন্য খুবই গর্বের এবং স্বাভাবিকভাবে আমরা জিনিসটা জানি যে শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করে থাকে। তো এবং খুবই ইউএনের কাছে বাংলাদেশের এই শান্তিরক্ষী ট্রুপস যারা আছে তারা খুবই ভালো পারফরমেন্স এটি স্বীকৃত মোটামুটি। তো সম্প্রতি আমরা দেখলাম যে ইউএনের তাদের শান্তিরক্ষা কার্যক্রম একটু কার্টেল করছে। তো সেই জায়গাটায় আপনারা কিভাবে নিজেদের মধ্যে সমন্বয় করবেন? ধন্যবাদ। ইউএন যে জাতিসংঘ মিশন কার্টেল করছে এটা কিন্তু শুধু এককভাবে কোনো দেশের জন্য না, এটা ইউএনের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা বিভিন্নভাবে এই জনবল বা মিশনগুলোকে এবং যে সমস্ত দেশে শান্তি বজায় আছে সেখানে আর সেই মিশনগুলো আর কন্টিনিউ করছে না, যেটাই স্বাভাবিক এবং আমাদের উদ্দেশ্যও তাই। শান্তি রক্ষা করতে যাই আমরা এবং যখন শান্তি থাকে তখন সেখানে আর থাকার প্রয়োজন হয় না। সো সেই একইভাবে যে সমস্ত দেশ শান্তিরক্ষী মিশনে আমরা অবদান রাখছি সেভাবে বাংলাদেশ সেনাবাহিনীও যাচ্ছে। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা। বাংলাদেশ সেনাবাহিনীর যে সক্ষমতা, আমাদের যে র্যাপিড ডেপ্লয়মেন্ট ক্যাপাবিলিটি এবং আমাদের যে প্রশিক্ষণের মান, আপনি জানেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং আমাদের যে সুনাম বাইরে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাকে বলেছি যে আমাদের এই সেনাবাহিনী কিন্তু জনগণের সেনাবাহিনী। এটা শুধুমাত্র দেশে নয়, যখন আমরা বাহিরে মানে জাতিসংঘের অন্যান্য দেশে যখন জাতিসংঘ মিশনে আমরা যাই, আমরা এটা বুঝতে পারি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি একটা আস্থা অন্যভাবে আমরা খেয়াল করি। এর মূল কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের অপারেশনাল কর্মকাণ্ডই ওখানে পরিচালনা করি না, এর সাথে আমরা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য অনেক অবদান রাখি। যেমন আপনার মনে করেন বিভিন্ন ধরনের স্কুল তৈরি করা, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পাঠদানের বিভিন্ন সামগ্রী বিতরণ করা, নিয়মিত মেডিকেল চেক আপের ব্যবস্থা করা, যেগুলো আপনি জানেন এই সমস্ত দেশগুলো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে এগুলোর খুব অভাব। সো এই যে অবদানগুলো আমরা রাখি, যেটা আমাদের আসলে আমরা ম্যান্ডেটেড না, তারপরেও কিন্তু আমরা এই কাজগুলো করি। তো এইটা তাদের মধ্যে একটা আস্থা তৈরি করে এবং সেই আস্থা থেকে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে পছন্দ করে, যেটা ইউএন অবশ্যই রেকগনাইজ করে। এবং আপনি দেখেন যে লাইবেরিয়ার দ্বিতীয় ভাষা বাংলা, লাইবেরিয়া একটা স্কোয়ার করা হয়েছে বাংলাদেশ স্কোয়ার হিসেবে, আইভরি কোস্টে একটা রাস্তা করা হয়েছে বাংলাদেশের নাম করে, যেটা অবশ্যই আমাদের সকলের জন্য সম্মান এবং সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর জন্য একটা বিশেষ অবদান এবং দেশের নামকে আমরা এইভাবে সবার সামনে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ। আমরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন, বাংলাদেশের স্বাধীনতা ও দেশ গঠনে সশস্ত্র বাহিনী অনুষ্ঠান। আপনাদের সবাইকে আবারও সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।